টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচ্য বিষয় 2025 সালের দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ভূগোলের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 90, সময় পাবে তোমরা 3 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ইতিহাস এবং বাংলার প্রশ্ন এবং তার উত্তর দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। এই ভিডিওতে আমি শুধু এই একটা সেটের প্রশ্ন উত্তর আলোচনা করবো তাই নয়, তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এই ভিডিওর শেষে তোমাদের জন্য দেব। তো তার জন্য তোমাদের ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। তো প্রথমে আমরা চলে আসছি তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। দেখো তোমাদের সিলেবাসে এটা আছে, সিলেবাসে প্রথমে প্রাকৃতিক ভূগোলে বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল। এইখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে 6টা, 6 নম্বরের এমসিকিউ থাকবে। 1 নম্বর প্রশ্ন থাকবে 9টা, 2 নম্বর প্রশ্ন থাকবে 2টো এবং 3 নম্বর প্রশ্ন থাকবে 1টা আর 5 নম্বর প্রশ্ন থাকবে 2টো। মোট থাকবে এই সেকশন থেকে তোমাদের 32 নম্বর। পরিবেশ ভূগোল বা বর্জ্য ব্যবস্থাপনা, এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে 1টা, 1 নম্বর প্রশ্ন থাকবে 2টো, 2 নম্বর প্রশ্ন থাকবে 1টা, 3 নম্বর প্রশ্ন থাকবে 1টা, মোট থাকবে 8 নম্বর। আঞ্চলিক ভূগোল, এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে 6টা, 9টা থাকবে 1 নম্বরের প্রশ্ন, 2টো থাকবে 2 নম্বরের প্রশ্ন, 1টা থাকবে 3 নম্বর প্রশ্ন, 2টো থাকবে 5 নম্বর প্রশ্ন, মোট থাকবে 32 নম্বর। এছাড়া উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এখান থেকে তোমাদের থাকবে এমসিকিউ 1টা, 2টো 1 নম্বর প্রশ্ন, 1টা 2 নম্বর প্রশ্ন, 1টা 3 নম্বর প্রশ্ন, মোট থাকবে 8 নম্বর। আর ভারতের মানচিত্র এখানে থাকবে 10 নম্বর। অর্থাৎ মোট তোমাদের থাকছে 90 নম্বরের তোমাদের পরীক্ষা। ঠিক আছে, এইখানটা তোমরা একবার দেখে নিও যে কোন বিভাগ থেকে কটা প্রশ্ন করতে হবে, কি করতে হবে, সেটা ভালো করে তোমরা দেখে নিও। ঠিক আছে, এবার আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। দেখো তোমাদের প্রথমে বিভাগ ক, দেখো বিভাগ কয়ে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 14 সমান 14। তোমাদের কিছুক্ষণ আগেই বললাম 14টা তোমাদের এমসিকিউ থাকছে। তো দেখো তোমাদের যে প্রথম যে প্রশ্নটা আছে, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো। অপশন আছে দেখো, ক অগ্নিভবন, খ পুঞ্জিত ক্ষয়, গ পর্যায়ন, ঘ ক্ষয়ীভবন। তো এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে পর্যায়ন। এবার চলে আসছি পরের প্রশ্ন। মরু অঞ্চলে শুষ্ক নদীখাত হলো। অপশন আছে প্লায়া, নাকি হামাদা, নাকি ধান্দ, নাকি ওয়াদি। সঠিক উত্তর হচ্ছে ওয়াদি। চলে আসছি পরবর্তী প্রশ্ন 3 নম্বর। বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম। অপশন আছে দেখো, ক আয়নোস্ফিয়ার, খ অক্সোস্ফিয়ার, গ ট্রোপোস্ফিয়ার, ঘ মেসোস্ফিয়ার। উত্তর হচ্ছে ক আয়নোস্ফিয়ার। এবার দেখো চলে আসছে পরবর্তী প্রশ্ন 4 নম্বর। সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয়। ক পূর্ণিমাতে, খ অমাবস্যায়, গ অষ্টমীতে, ঘ সপ্তমীতে। উত্তর হচ্ছে খ অমাবস্যায়। চলে আসছে পরের প্রশ্ন 5 নম্বর। পেরু বা হামবোল্ট সমুদ্রস্রোত প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরে, নাকি প্রশান্ত মহাসাগরে, নাকি ভারত মহাসাগরে, নাকি কুমেরু মহাসাগরে। উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগরে। এবার দেখো পরের প্রশ্ন 6 নম্বর। প্রশস্ত নদীর মোহনাকে বলে বদ্বীপ, নাকি প্লাবন খাল, নাকি খাঁড়ি, নাকি ক্যানিয়ন। উত্তর হচ্ছে খাঁড়ি। সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে এখানে খাঁড়ি হবে। পরবর্তী প্রশ্ন 7 নম্বরে কি হয়েছে, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন, নাকি নাইট্রোজেন, নাকি অক্সিজেন, নাকি ক্লোরিন। উত্তর হচ্ছে সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে খ নাইট্রোজেন। বোঝা গেছে। এবার চলে আসছি পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্নে, অর্থাৎ 1.8। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো জলাশয়, নাকি খাল, নাকি কূপ ও নলকূপ, নাকি ফোয়ারা। উত্তর হচ্ছে কূপ ও নলকূপ। 1.9। আলপীয় অরণ্যের একটি উদ্ভিদ হলো স্প্রুস, জুনিজুপার, উইলো, নাকি পাইন। উত্তর হচ্ছে জুনিজুপার। 10 নম্বর। গ্লোবাল শিল্প বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে, পেট্রো রসায়ন শিল্পকে, পর্যটন শিল্পকে, তথ্য প্রযুক্তি শিল্পকে। উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্পকে। 11 নম্বর। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হলো গুজরাট,
নাকি পাঞ্জাব, নাকি কেরল, নাকি পশ্চিমবঙ্গ? উত্তর হচ্ছে কেরল। আচ্ছা, তোমরা যদি কেরলে সাক্ষরতার হার জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবং তোমাদের এও বলে রাখি, তোমরা কোন স্কুল থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই তোমাদের নাম সহ কমেন্টে লিখে জানাবো। 12 নম্বর, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কফি চাষে, নাকি ইক্ষু চাষে, নাকি গম চাষে, নাকি কার্পাস চাষে? উত্তর হচ্ছে কার্পাস চাষে। 13 নম্বর, সোনালী চতুর্ভুজ প্রকল্পটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত তা হলো ক রেলপথ, খ জলপথ, গ বিমানপথ, ঘ সড়কপথ? উত্তর হচ্ছে ঘ সড়কপথ। পরের প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি, নাকি কালো, নাকি নীল, নাকি লাল? উত্তর হচ্ছে বাদামি। এবার দেখো বিভাগ ক্ষয়ে চলে আসছি। নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমাদের এখানে প্রথম যে প্রশ্ন 2.1, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। এটা কিন্তু অশুদ্ধ, তাই জন্য এখানে অ লেখা হলো। 2 নম্বর, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। এটা শুদ্ধ, তার জন্য সু লেখা হলো। 3 নম্বর, বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়। এটা অশুদ্ধ, এর জন্য এখানে অ লেখা হয়েছে। 4 নম্বর, মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়। তো এটার উত্তর হবে অশুদ্ধ, তার জন্য অলেখা হয়েছে। 5 নম্বর, এল নিনোর বছরগুলিতে ভারতে খরার সৃষ্টি হয়। এটা শুদ্ধ, তার জন্য সুলেখা হয়েছে। 6 নম্বর, মুম্বাই ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। এটা অশুদ্ধ, তার জন্য এখানে অলেখা হয়েছে। এবার চলে আসছি পরের প্রশ্ন 7 নম্বর, করণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপন্ন করা যায়। উত্তর হচ্ছে শুদ্ধ, তাই জন্য এখানে সুলেখা হয়েছে। আশা করি বুঝতে পারছো সকলে। এবার দেখো 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে। উত্তর হবে হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলকে ক্রেভাস বলে। 2 নম্বর, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে। উত্তর লিখবে বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে। চলে আসছি পরের প্রশ্ন 2.3, ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ড্যাশ বলে। উত্তর লিখবে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে বান্ডাক বলে। এবার দেখো চলে আসছি পরবর্তী প্রশ্ন 4 নম্বর, ভারত ও চীনের মধ্যে সীমারেখা ড্যাশ নামে পরিচিত। উত্তর লিখবে ভারত ও চীনের মধ্যে সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। আচ্ছা, ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমারেখা কি নামে পরিচিত? যদি তোমরা জানো কমেন্টে অবশ্যই লিখে জানাবে। 5 নম্বর, দেখো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত। উত্তর লিখবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বেঙ্গালুরুতে অবস্থিত। এবার দেখো 6 নম্বর, দেখো ড্যাশ শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়। উত্তর তোমরা কি লিখবে দেখে নাও। উত্তর লিখবে কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। এবার চলে আসছি 7 নম্বর, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর ড্যাশে অবস্থিত। উত্তর লিখবে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতাতে অবস্থিত। এবার 2.3 প্রশ্ন দেখো, একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো 6টি 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্নটা একটু প্রিন্টিং মিস্টেক আছে। কোন বায়ু প্রবাহকে একসঙ্গে লেখা হয়ে গেছে, এটা হবে কোন বায়ু প্রবাহকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়। উত্তর লিখবে মৌসুমী বায়ু প্রবাহকে স্থলবায়ু সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়। 2 নম্বর, পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমির নাম লেখো। উত্তর লিখবে পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমির নাম হলো আন্টার্কটিকা। এবার দেখো 3 নম্বর, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। উত্তর লিখবে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এবার 4 নম্বর, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। উত্তর লিখবে ভারতের মরু অঞ্চলে জেরোফাইট বা জঙ্গল উদ্ভিদ ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। 5 নম্বর, ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো। উত্তর লিখবে ভারতের একটি জাইদ ফসলের নাম হলো বাদাম। পরের প্রশ্ন, দুটি পরিবেশ বান্ধব বর্জ্যের উদাহরণ দাও। উত্তর লিখবে দুটি পরিবেশ বান্ধব বর্জ্যের উদাহরণ হলো সবজি ও ফলের খোসা এবং উচ্ছিষ্ট খাদ্য। এবার চলে আসছি
পরের প্রশ্ন 7 নম্বর, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর লিখবে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় দেরাদুনে অবস্থিত। একটু প্রিন্টিং মিস্টেক হয়ে আছে, সেগুলো তোমরা কারেকশন করে লিখে নেবে। 8 নম্বর, পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর লিখবে পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রটি হলদিয়া অবস্থিত। আচ্ছা, এইগুলোই যে তোমাদের হুবহু পরীক্ষা আসবে কোনো মানে নেই, তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়বে, তাহলে দেখবে তোমাদের অনেক কটা কমন পাবে। তবে এই যে ভিডিও হওয়ার পরে তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন দেবো, সেগুলো ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু সাফল্য নিশ্চিত। ঠিক আছে, অবশ্যই বইটাকে কিন্তু আগে খুঁটিয়ে পড়বে। চলে আসছি পরের প্রশ্ন 2.4, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো 1 গুণ 4 সমান 4। দেখো বাম দিকে কি কি আছে একবার দেখে নাও। বাম দিকে আছে তাল, তারপরে জুমজু চাষ, চিকমাগালুর, তারপরে হচ্ছে বারাণসী, এগুলো আছে। আর ডান দিকে তোমাদের যেটা আছে কফি গবেষণা কেন্দ্র, ডিজেল রেল ইঞ্জিন, পশ্চিম হিমালয়ের হ্রদ আর মৃত্তিকা ক্ষয়। ঠিক আছে, এগুলো এদিকে ঢুকে গেছে, তো তোমরা কনফিউজ হয় না। ঠিক আছে, টাইপিং করতে গিয়ে ঢুকে গেছে। এবার দেখো এর যেটা উত্তর সেটা একবার দেখে নাও। তাল, যেটা সেটা হচ্ছে পশ্চিম হিমালয়ের হ্রদ। জুমজু চাষ, এটা হচ্ছে মৃত্তিকা ক্ষয়। আচ্ছা, চিকমাগালুর, এটা হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। বারাণসী, এটা হচ্ছে ডিজেল রেল ইঞ্জিন। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক উত্তরের। এবার চলে আসছি পরের যে প্রশ্ন, বিভাগ গ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 6 সমান 12। প্রথম যে প্রশ্ন, এসকার কাকে বলে অথবা মরুদ্যান কি? 2 নম্বর, অ্যালবেডো কাকে বলে অথবা পেরিজিয়ান কাকে বলে? 3, তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো অথবা ম্যানিওর পিট কি? 4 নম্বর, ব্যাক ওয়াটার্স বা কয়াল কাকে বলে অথবা মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? আচ্ছা, এর প্রশ্নের উত্তরগুলি আসলে তোমরা বইয়ে পেয়ে যাবে, যদি না পাও কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো এবং এক্সট্রা যে প্রশ্নগুলো সেগুলোর উত্তরগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে। 5 নম্বর, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো অথবা জনঘনত্ব বলতে কি বোঝো? 6 নম্বর, জিও স্টেশনারি উপগ্রহ কি অথবা দূর সংবেদন কি? বিভাগ ঘ দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 গুণ 4 সমান 12। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো অথবা ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? এবার দেখো 4.2, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো অথবা জৈব ভঙ্গুর বা জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। চলে আসছি পরের প্রশ্ন 3 নম্বর, ভারতের মৃত্তিকা সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো অথবা পরিবহন ব্যবস্থায় রেলপথের গুরুত্ব লেখো। 4 নম্বর, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো অথবা উপগ্রহ চিত্রের ছদ্মরং ব্যবহার করা হয় কেন? এবার দেখো পরের যে প্রশ্ন আছে বিভাগ মতে, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথম প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। প্রথম প্রশ্ন, নদীর ক্ষয়কার্যে দ্বারা গঠিত প্রধান 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 2 নম্বর, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক লেখো। 3 নম্বর, পরিচলন বৃষ্টিপাত এবং শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় চিত্রসহ আলোচনা করো। এবার চলে আসছি পরের যে প্রশ্ন 4 নম্বর, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি সংক্ষেপে লেখো। 2 নম্বর এর এবার দেখো 5.2 এর যে প্রশ্ন সেটা চলে আসছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। প্রথম প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। 2 নম্বর, ভারতে কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। 3 নম্বর, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। 4 নম্বর, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো। বিভাগ চ দেখো, ভারতের প্রদত্ত রেখামানচিত্রে নিম্নলিখিতগুলির উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। 1 গুণ 10 সমান 10, অর্থাৎ এটা ম্যাপ পয়েন্টিং। প্রথমে দেখো আরাবল্লী পর্বত, মহানদী, উলার হ্রদ, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, করমণ্ডল উপকূল। আহমেদাবাদ শহর, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, ভারতের ইক্ষু রাজ্য, ভারতের হাইটেক বন্দর, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন কেন্দ্র। ঠিক আছে, তো
এইগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন। এবার দেখো তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন নিয়ে আলোচনা করছি, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলো প্রশ্ন লিখে খাতায় উত্তর লিখে রাখবে, ঠিক আছে? আর উত্তর না পারলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের উত্তর জন্য আলাদা একটা সেপারেট ভিডিও করে দেবো। এবার দেখো 2 নম্বর মার্কসের কিছু সাজেশন প্রশ্ন দেখে নাও। আরো কটা সাজেশন প্রশ্ন। বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমি কিভাবে সমতলে পরিণত হয়? পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝো? নদীর বোঝা বা রিভার বেড বলতে কি বোঝো? বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে উদাহরণ দাও, অথবা বৃষ্টিচ্ছায় অঞ্চল কিভাবে সৃষ্টি হয়? শহরাঞ্চল ও শিল্পাঞ্চলে বেশি কুয়াশা দেখা যায়, কারণ ব্যাখ্যা করো। তারপর দেখো 7 নম্বর ধারণ অবয়টা কি? নিউ ফাউন্ডল্যান্ড মৎস্য চাষের অনুকূল কেন, অথবা গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের অনুকূল কেন? বোঝা যাচ্ছে। 9 নম্বর নদীর কাজ কি কি? 10 নম্বর নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি? তারপরে দেখো 11 নম্বর কিউসেক ও কিউমেক কি? বোঝা গেল। 12 নম্বর নদীবাগ বা মিয়েন্ডার কাকে বলে? 13 নম্বর নদীর গতিপথে 13 নম্বর হচ্ছে নদীর গতি নিম্ন গতিতে কেন সচরাচর বন্যা দেখা যায়? 14 নম্বর সমপ্রায় ভূমি কাকে বলে? 15 নম্বর সুন্দরবন অঞ্চলের নদীগুলিতে খালি দেখা যায় কেন? কিভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়? 17 নম্বর অবকর্ষ প্রক্রিয়া কি? 18 নম্বর হিমরেখা কাকে বলে? 19 নম্বর অধঃক্ষেপণ কাকে বলে? 20 নম্বর ভঙ্গিল পর্বত নবীন ভঙ্গিল পরবর্তী অসংখ্য গিরিখাত গড়ে ওঠে কেন? 21 হিমশৈল কাকে বলে? 22 ড্রামলিং কি? 23 হিমবাহে অধ্যুষিত অঞ্চলে ভ্রমণ বিপজ্জনক ও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ ব্যাখ্যা করো। 24 মরুদ্যানে জনবসতি গড়ে ওঠে কেন? 25 বায়ুর অবকর্ষ ক্ষয় প্রক্রিয়া ভূমি থেকে সামান্য ওপরে অধিক কার্যকরী হয় কেন? 26 ফেরেলের সূত্র কি? 27 ওজোন স্তরের সংকোচন কিভাবে হচ্ছে? 28 কেন জেট বিমানগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যাতায়াত করে? 29 সমুষ্ণ রেখা কাকে বলে? 30 অ্যালবেডো কি? 31 কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম করো। 32 উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে? 33 সমচাপ রেখা বা সমপ্রেস রেখা কাকে বলে? 34 চিনুক কি? প্রতিঘূর্ণবাদ কাকে বলে? অগ্নিভবন কি? জৈব গ্যাস বা বায়োগ্যাস কি? বিশ্বের উন্নত দেশগুলিতে কিভাবে বর্জ্য সংগ্রহ করা হয়? ওশান ডাম্পিং কি? বর্জ্য দূষণকে তৃতীয় দূষণ বলা হয় কেন? কৃষিকাজ বলতে কি বোঝো? অনুসারী শিল্প কাকে বলে? দুন বলতে কি বোঝো? আচ্ছা, আরো যে কিছু প্রশ্ন আছে আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তুমি একটু লিখে নাও, ঠিক আছে? আমি একটু স্পিডে এটা চালিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলো একটু তোমার প্রশ্নগুলো নোট করে নেবে ভালো করে ভিডিওটা পজ করে। আমি 48 নম্বর দেখো, 49, 50, 51, 52, 53 এই প্রশ্নগুলো তোমরা কিন্তু নোট করে নেবে, ঠিক আছে? আরো কিছু প্রশ্ন আমি এখানে সাজেশন দিয়ে দিচ্ছি, 55, 56, 57, 58। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সার্ক কি? কৃষি উন্নয়নে রেলপথে ভূমিকা কতখানি? উত্তর ভারতের সমভূমিকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কেন? হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এখানে দিয়েছি, তোমরা স্ক্রিনশট করে নিও, ঠিক আছে? এটা 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74। হ্যাঁ, এবার দেখো প্রতিটি প্রশ্নের মান 4 মার্কসের কিছু প্রশ্ন, স্যার সাজেশনটা এবার দেখে নাও। প্রথম প্রশ্ন, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো, অথবা জীব বিশ্লেষ্য বা জীব অবিশ্লেষ্য বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো। এবার দেখো 2 নম্বর, গৃহস্থালির বর্জ্য পদার্থ বলতে কি বোঝো? গৃহস্থালির বর্জ্য পদার্থগুলির প্রকারভেদ সম্পর্কে ধারণা দাও। 3 নম্বর, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? ইউট্রোফিকেশন কি? বিদ্যালয়ে আমরা কি কি ধরনের বর্জ্যের সম্মুখীন হই? আচ্ছা, 6, 7, 8 এগুলো তোমরা সব ভিডিওটা পজ করে খাতায় প্রশ্ন লিখবে, তার সঙ্গে সঙ্গে বই থেকে উত্তরগুলো লিখে নেবে, ঠিক আছে? খুব কিন্তু এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য। এবার দেখো কিছু 5 নম্বরের প্রশ্ন নিয়ে আসছি তোমাদের জন্য। প্রথম যে প্রশ্ন, বায়ুপ্রবাহ জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সংক্ষিপ্ত বর্ণনা করো। এবার দেখো 2 নম্বরের যে প্রশ্ন, বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বরের তোমাদের যে প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 4 নম্বরের যে প্রশ্ন, সেই 4 নম্বর প্রশ্ন দেখে নাও,
5 নম্বরের প্রশ্ন দেখো, 6 নম্বর দেখো, 7 নম্বর দেখো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখো 8 নম্বরের যে প্রশ্ন রসেমতানে ও ড্রামলিনের পার্থক্য, 9 নম্বর বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিভাবে বর্ণনা করো। এরপরে যে প্রশ্নগুলো আসছে 10 নম্বর, 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। তারপরে তোমাদের আসছে 11 নম্বর, ঠিক আছে, 12, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই যে প্রশ্নগুলো আমি করলাম তার প্রশ্নগুলোর উত্তরগুলো সব তোমাদের বইয়ে পেয়ে যাবে। আর এইগুলো যে হুবহু পরীক্ষা হবে কোনো মানে নেই, এগুলো তোমাদের সাজেশন রইলো। তোমার যদি আরও এক সেট প্রশ্ন দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, এবং তোমরা কে কোন স্কুল থেকে দেখছো তোমাদের নাম সহ অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। এবং পরীক্ষার পর তোমরা সেগুলো কমন পেলে কিনা, কটা প্রশ্ন কমন পেয়েছো, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। পরীক্ষা আসতে আর বেশি সময় নেই, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।